নমস্কার, ওয়েলকাম টু গপ্প জিপিটি, যেখানে এআই প্রযুক্তির ছোঁয়ায় বেঁচে ওঠে বাঙালির আবেগ। আমরা তোমাদের এআই হোস্ট মানব ও অনন্যা। চলুন আরও একবার ডুব দিই এক নতুন গপ্পর জগতে। আজ আমরা রিচার্ড কোনেলের লেখা একটা ক্লাসিক রহস্য গল্প চুরি যাওয়া অপরাধ নিয়ে একটু গভীরভাবে আলোচনা করব। মানে গল্পটা যেভাবে মোড় নেয় সেটা বেশ চমকপ্রদ। একদম। গল্পটার শুরু কিন্তু একটা আড্ডা দিয়ে। ক্লিন্টনিয়ান ক্লাব, সেখানে আরাম কেদারে বসে গল্প করছেন তিনজন, ভ্যালি কাউন্টির নতুন ডিস্ট্রিক্ট অ্যাটর্নি মটন ইয়েগার আর ক্লিন্টনিয়া ট্রাস্ট কোম্পানির ক্যাশিয়ার সাইমন বেন। হ্যাঁ, আর তাদের মধ্যে একটা বেশ পুরনো তর্ক চলছে। আচ্ছা, নিখুঁত অপরাধ বলে কি আদৌ কিছু হয়? এমন অপরাধ যার কোনো ক্লু থাকবে না। ঠিক সেই সময়েই এন্ট্রি নিলেন ইভিনিং ট্রিবিউন পত্রিকার সম্পাদক স্ট্র্যাং। এসেই খবর দিলেন ব্রিজ সিটি ব্যাংক ডাকাতির আসামি ধরা পড়েছে। শ্যান্টন বলে একজন পুরনো দাগী। আর ধরা পড়ল কিভাবে? আরে, সে ঘটনাস্থলে নিজের টুপি আর আঙুলের ছাপ ফেলে গেছে। এগারের মতে এটাই প্রমাণ, মানে কোনো অপরাধী নিখুঁত হতে পারে না, কিছু না কিছু ক্লু থাকবেই। কিন্তু সাইমন বেন, ওই যে ব্যাংকের ক্যাশিয়ার, তিনি এটা মানতে নারাজ। তার যুক্তিটা বেশ অন্যরকম। হ্যাঁ, বেইন বললেন সাধারণ অপরাধীরা বোকা, তাই ধরা পড়ে। কিন্তু যদি একজন বুদ্ধিমান শিক্ষিত লোক, ধরুন একজন বিজনেসম্যান, যদি সায়েন্টিফিক্যালি প্ল্যান করে, তাহলে এমন অপরাধ করা সম্ভব যার কোনো প্রমাণ থাকবে না, একেবারে নিখুঁত। বেশ, একটা চ্যালেঞ্জিং স্টেটমেন্ট। বেনের এই আত্মবিশ্বাসটা কিন্তু চোখে পড়ার মতো। ঠিক। ইয়েগার তখন বললেন, বেশ তো, তাহলে একটা কাল্পনিক নিখুঁত অপরাধের প্ল্যানই বলুন না শুনি। আর বেইনও রাজি হয়ে গেলেন। নিছক তর্কের খাতিরেই যেন একটা ভয়ানক বাস্তবসম্মত প্ল্যান বলে ফেললেন। আর এই প্ল্যানটাই গল্পের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়ালো। প্ল্যানটার লক্ষ্য ছিল পাইনিয়ার মিলসের মাসিক বেতনের টাকা, প্রায় $3 লক্ষ বেশি। আর টার্গেটকে? অ্যালেক রে, ওই মিলসেরই ক্যাশিয়ার। লোকটা ভীষণ হিসাবি আর একেবারে রুটিন মেনে চলেন। বেইন বললেন একজন সুপার ক্রুক এই রুটিনটাকেই কাজে লাগাবে। কিরকম রুটিন ছিল রের? বেইন খুব ডিটেলে বললেন, রে প্রতি মাসের শেষ দিন দুপুর 3টে ক্লিন্টনিয়া ট্রাস্ট কোম্পানিতে আসে, ট্রলি কারে করে, দরজায় ঠিক 3 বার টোকা দেয়। একেবারেই নির্দিষ্ট। হ্যাঁ, তারপর বেইনের অফিসে ঢুকে একটা বাধাগতর কথা বলে, গুড ডে টু ইউ মিস্টার বেইন, অ্যান্ড আইল বি হ্যাভিং দ্য ক্যাশ ফর 3 পাইনিয়ার মিলস ইফ ইউ ডোন্ট মাইন্ড। তারপর সই করে টাকা গুনে 100, 50, 10, 5, $1 নোটে। টাকা গোনার ব্যাপারেও কিছু বলেছিলেন বেইন? বলেছিলেন। রে নাকি একটু ক্ষীণ দৃষ্টির, তাই নোটগুলো নাকের প্রায় 1 ইঞ্চি কাছে এনে গোনে। তারপর টাকা ব্যাগে ভরে ব্যাংক থেকে বেরিয়ে মার্কেট স্ট্রিটে গিয়ে ট্যাক্সি ধরে মিলসে ফেরে। পুরো ব্যাপারটা ঘটতে প্রায় 1 ঘন্টা লাগে। আচ্ছা, তো বেইনের কাল্পনিক সুপার ক্রুক কি করবে? সে প্রথমে ক্লিন্টনিয়াতে এসে পায়োনিয়ার মিলসে একটা চাকরি নেবে, শুধু রের এই রুটিনটা খুঁটিয়ে দেখার জন্য। তারপর মাসের শেষ দিনের আগের রাতে ব্রিজ সিটি বা অ্যাভলন থেকে একটা ট্যাক্সি চুরি করবে, লুকিয়ে রাখবে। পরের দিন বিকেলে রে ব্যাংক থেকে বেরোনোর পর, ধরুন 3:20 নাগাদ, ওই ট্যাক্সি নিয়ে অপেক্ষা করবে। রে নাকি হাতের কাছে যে ট্যাক্সি পায় তাতেই উঠে পড়ে। প্ল্যানটা তো এগোচ্ছে বেশ। এরপর ট্যাক্সি ড্রাইভার মার্কেট স্ট্রিট ধরে চার্চ স্ট্রিট হয়ে মিলসের দিকে যাবে, কিন্তু লিঙ্কন অ্যাভিনিউতে না ঘুরে সে গাড়িটা নিয়ে যাবে রাশিং নদীর উপরের একটা পুরনো পরিত্যক্ত কাঠের সেতুর দিকে, কাভার্ড ব্রিজ। ওটা এখন আর কেউ ব্যবহার করে না। জায়গাটাও তো বেশ নির্জন হওয়ার কথা। একদম। সেতুর মাঝখানে অন্ধকারে ট্যাক্সি থামাবে। রে কারণ জানতে চাইলেই যেই না জানলা দিয়ে মাথা বাড়াবে, অমনি ব্ল্যাক জ্যাক দিয়ে মাথায় বাড়ি, অজ্ঞান। সাংঘাতিক। ইয়েগারানের সে প্রশ্ন করেছিলেন রে সশস্ত্র থাকে কিনা? হ্যাঁ, করেছিলেন। আর বেইন খুব আত্মবিশ্বাসের সঙ্গে বললেন, রের কাছে একটা রিভলভার থাকে বটে, কিন্তু ওটা ভাঙা। পয়সা বাঁচানোর জন্য সে নতুন কেনেনি, ওই অকেজো জিনিসটাই নিয়ে ঘোরে। বেইন এ ব্যাপারে 100% নিশ্চিত। তার মানে প্রতিরোধেরও ভয় নেই। কিন্তু রে যদি জ্ঞান ফেরার পর অপরাধীকে চিনে ফেলে? বেইন বললেন, সুপারক্রুক কোনো ঝুঁকি নেবে না। অজ্ঞান রেকে ওই সেতু থেকে ফেলে দেবে রাশিং নদীর খরস্রোতে।
ওই নদীতে পড়লে দেহ এমনভাবে পাথরে থেতলে যায় যে শনাক্ত করা প্রায় অসম্ভব। খুব কম দেহই উদ্ধার হয়। কি ঠান্ডা মাথার প্ল্যান! তারপর অপরাধী ট্যাক্সিটা ওখানেই ফেলে টাকার ব্যাগ নিয়ে শহর ছেড়ে পালাবে। একেবারে নিশ্ছিদ্র প্ল্যান, কোনো প্রমাণ থাকবে না। উপস্থিত বাকিদের কি প্রতিক্রিয়া হলো? ইয়েগার তখনও সন্দিহান, কিন্তু স্ট্র্যাং রীতিমতো ঘাবড়ে গেছিলেন। তিনি বললেন রেকে এক্ষুনি সাবধান করা উচিত, কিন্তু বেইন আবারও জোর দিয়ে বললেন রের পিস্তল কাজ করে না, চিন্তার কিছু নেই। এরপর স্ট্র্যাং চলে গেলেন। ক্লাবের আলোচনা তো শেষ হলো, কিন্তু পরের দিন ঠিক সেটাই ঘটল যেটা বেইন আগের রাতে গল্প হিসেবে বলেছিলেন। অ্যালেক রে ব্যাংক থেকে $3,19,000 নিয়ে বেরোলেন। তারপর আর তার কোনো খোঁজ নেই, নিখোঁজ। আর কোনো প্রমাণ? হ্যাঁ, বিকেল 4টে বাজার একটু আগে রাশিং নদীর ওই পরিত্যক্ত সেতুতে একটা ট্যাক্সি পাওয়া গেল। ভেতরে রক্তের দাগ, ধস্তাধস্তি চিহ্ন, আর পাওয়া গেল অ্যালেক রের ওভারকোটের একটা বোতাম, ছেঁড়া কাপড়ের টুকরো সহ আর একটা ভাঙা চশমা। বোতাম আর চশমা রের বলেই শনাক্ত করা হলো। মানে হুবহু বেইনের বলা সিনারিও। একদম, এক চুলো এদিক ওদিক হয়নি। স্বাভাবিকভাবেই পদার্জেশনটা বেইনের দিকেই গেল। পরের রাতে ক্লাবে তাহলে আবার বসলো আসর। হ্যাঁ, এবং এবার ইয়েগার সরাসরি বেইনকে প্রশ্ন করলেন টাকাটা কোথায়। ইয়েগারের যুক্তিগুলো কিন্তু খুবই জোরালো ছিল। কি কি যুক্তি দিলেন তিনি? প্রথমত, বেইন নিজেই প্ল্যানটা সবিস্তারে বলেছেন। দ্বিতীয়ত, ঘটনাটা ঠিক সেভাবেই ঘটেছে। তৃতীয়ত, রে টাকা নিয়ে নিখোঁজ আর ট্যাক্সি এবং তার জিনিসপত্র সেতুতে পাওয়া গেছে। চতুর্থত, ইয়েগারের ধারণা বেইন ইচ্ছে করেই ডিস্ট্রিক্ট অ্যাটর্নিকে প্ল্যানটা শুনিয়েছে যাতে তাকে কেউ সন্দেহ না করে, মানে ডাবল ব্লাফ যাকে বলে। বাহ, বেশ সাইকোলজিক্যাল চাপ। এখানেই শেষ নয়। ইয়েগার বললেন স্ট্র্যাংয়ের অ্যালিবাই আছে, আর্থিক মোটিভও নেই। কিন্তু বেইনের তদন্তে জানা গেছে বেন সম্প্রতি শেয়ার বাজারে অনেক টাকা খুইয়েছেন। তার টাকার খুব দরকার, মোটিভও আছে। আর ঘটনার সময় বেন কোথায় ছিলেন? সেটাই সবচেয়ে বড় প্রশ্ন। ঘটনার দিন বিকেল 3টে থেকে 4টের মধ্যে বেন ব্যাংকে ছিলেন না। তিনি দুপুর 2:30টায় বেরিয়ে গেছিলেন আর ফেরেননি। ইয়েগার জানতে চাইলেন 3:30টার সময় বেন ঠিক কোথায় ছিলেন। বেন কি বললেন? বেন স্বীকার করলেন যে তিনি ওই সময় সেতুর কাছেই ছিলেন। তবে তার দাবি তিনি যখন পৌঁছন ততক্ষণে ক্রাইমটা ডিসকভার্ড হয়ে গেছে, পুলিশ এসে গেছে। কিন্তু এটা তো তার বিরুদ্ধে যায়। আরও কিছু প্রমাণ ছিল ইয়েগারের হাতে। হ্যাঁ, আগের রাতে, মানে যেদিন ক্লাবে আলোচনা হয়েছিল, সেদিন বেন রাত 11টায় অ্যাপার্টমেন্ট থেকে বেরিয়ে ফিরেছিলেন ভোর 2টোর পর। আর ওই রাতেই ব্রিজ সিটিতে ট্যাক্সিটা চুরি হয়। ইয়েগার জানতে চাইলেন মাঝ রাতে বেন কোথায় ছিলেন। বেন এবারও স্বীকার করলেন? হ্যাঁ, বেন স্বীকার করলেন তিনি ব্রিজ সিটিতেই ছিলেন। তাহলে তো মনে হচ্ছে কেস একদম পরিষ্কার। বেনই অপরাধী, সব প্রমাণ তার বিরুদ্ধে। মনে তো তাই হয়। ইয়েগারের কেসটা খুবই শক্ত লাগছিল, কিন্তু ঠিক তখনই বেন এমন একটা চাল দিলেন যে পুরো খেলাটাই ঘুরে গেল। কি করলেন বেন? বেন পাল্টা আক্রমণ করলেন। তিনি বললেন, বেশ, প্ল্যানটা যখন বলা হচ্ছিল তখন স্ট্র্যাং ছাড়া আর কে কে ছিল? আপনি আর আমি তো জানি আমি করিনি। তাহলে সন্দেহটা কার দিকে যায়, মিস্টার ডিস্ট্রিক্ট অ্যাটর্নি? সরাসরি ইয়েগারের দিকে আঙুল তুললেন। একদম। আর মোটিভ? বেন বললেন ইয়েগারের নিজেরই তো টাকার অভাব। তার ব্যাংক থেকে ইয়েগারের 2টো চেক ফান্ড নেই বলে ফেরত গেছে, অথচ তার জীবনযাত্রা দেখুন। গাড়ি, বড় বাড়ি, 4 জন চাকর, স্ত্রীর দামি পোশাক। ডিস্ট্রিক্ট অ্যাটর্নির $5,000 মাইনেতে এসব চলে? এটাও তো ভাবার মতো কথা। এরপর বেইন বললেন আগের রাতে ক্লাব থেকে বেরিয়ে তিনি নাকি সমস্যার কথা ভাবতে ভাবতে হেঁটে ব্রিজ সিটি পর্যন্ত চলে গেছিলেন। আর সেখানে জ্যানসেনের অল নাইট লাঞ্চ রুমের সামনে তিনি ইয়েগারকে দেখেছেন। সাধারণ পোশাকে, টুপিটা মুখের ওপর নামানো, একটা ট্যাক্সি স্টার্ট দেওয়ার চেষ্টা করছিলেন তিনি। বেইনকে দেখতে পেয়েই নাকি ইয়েগার পালিয়ে যান। ট্যাক্সি চুরির চেষ্টা করছিলেন ইয়েগার, বেইনের এটাই দাবি। হ্যাঁ, শুধু তাই নয়, বেইন বললেন তিনি ইয়েগারকে ফলোও করেছিলেন। কবরস্থান পেরিয়ে, পায়োনিয়ার মিলস ছাড়িয়ে, সেই রাশিং নদীর সেতু পর্যন্ত। সেখানে কি দেখলেন তিনি? তিনি দেখলেন ইয়েগার টর্চ জেলে সেতুর ভেতরটা দেখছেন। তারপর হঠাৎ কি দেখে যেন ভয় পেয়ে আলো নিভিয়ে অন্ধকারে দৌড়ে পালিয়ে গেলেন।
বেইনের মতে ইয়েগার অপরাধটা করার আগে জায়গাটা রেকি করতে গেছিলেন। মারাত্মক অভিযোগ। অভিযোগ আরও বাড়ছে। বেইন বললেন পরদিন সকালে তিনি ব্যাংকে এসে জানতে পারেন অ্যালেক রে নাকি তাকে ফোন করে পাইনার মিলসের অফিসে বিকেলে ৩টের সময় যেতে বলেছেন। কিসের যেন টাকার ব্যাপারে আলোচনা। বেন ভাবলেন যাক, রে তাহলে আজ দেরিতে ব্যাংকে আসবেন, তাকে সাবধান করার সুযোগ পাওয়া যাবে। কিন্তু মেলসে গিয়ে তিনি জানতে পারলেন রে অনেক আগেই ব্যাংকের উদ্দেশ্যে বেরিয়ে গেছেন, আর তিনি বেনকে কোনো ফোনই করেননি। বার্তাটা ছিল ভুয়ো। বেন বুঝলেন কেউ চাইছে তিনি যেন রেকে সাবধান করতে না পারেন। তাহলে এই ভুয়ো বার্তাটা কে পাঠিয়েছিল? বেইনের সন্দেহ ইয়েগারের দিকে। তিনি বললেন তিনি যখন বুঝলেন কিছু একটা ঘটতে চলেছে, তিনি দ্রুত সেতুর দিকে ছোটেন অপরাধটা আটকাতে। কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে। আর তিনি যখন ইয়েগারের অফিসে ফোন করেন, জানতে পারেন ডিস্ট্রিক্ট অ্যাটর্নি সারা বিকেল অফিসেই ছিলেন না। পরিস্থিতিটা তো ক্রমশ জটিল হচ্ছে। বেইনের হাতে কি কোনো প্রমাণ ছিল ইয়েগারের বিরুদ্ধে? পলি প্লেটেড টর্চ লাইট বের করলেন। তাতে খোদাই করা অক্ষর MY, মর্টেন ইয়েগার। বেইন বললেন এটা তিনি সেতুতে কুড়িয়ে পেয়েছেন। ইয়েগার কি বললেন? ইয়েগারকে স্বীকার করতেই হলো টর্চটা তার। আর ঠিক তখনই বেইন সরাসরি ইয়েগারকে অভিযুক্ত করলেন পায়োনিয়ার ওয়েলসের টাকা চুরি এবং অ্যালেক রেকে হত্যার অভিযোগে। অবিশ্বাস্য, পুরো টেবিলটাই উল্টে গেল। শ্রোতারা এতক্ষণ যাকে অপরাধী ভাবছিল সেই বেইনই এখন অভিযোগকারী। হ্যাঁ, ইয়েগারের অবস্থা তখন হতভম্ব, একেবারে বিধ্বস্ত। তিনি কি বলবেন ভেবে পাচ্ছেন না। তারপর ইয়েগার কি ভেঙে পড়লেন? ইয়েগার যা বললেন সেটা আরও অদ্ভুত। তিনি বললেন হ্যাঁ আমি দোষী, কিন্তু এমন দোষী নই যার শাস্তি কোনো জুরি দিতে পারে না। মানে এর মানে কি? তিনি স্বীকার করলেন তিনি মানসিকভাবে অপরাধটা করেছেন। ক্লাবে বেইনের নিখুঁত প্ল্যানটা শোনার পর বাড়ি ফিরে নিজের আর্থিক দুরবস্থার কথা ভেবে তিনি মরিয়া হয়ে উঠেছিলেন। ওই প্ল্যানটা তাকে প্রবলভাবে আকর্ষণ করেছিল। তিনি সত্যিই ভেবেছিলেন ওটা কাজে লাগাবেন। সত্যি তিনি ট্যাক্সি চুরি করতে গেছিলেন? হ্যাঁ, তিনি ব্রিজ সিটিতে গেছিলেন ট্যাক্সি চুরি করতে। কিন্তু একেবারে শেষ মুহূর্তে তার বিবেক অথবা ভয়, যাই বলুন না কেন, তাকে আটকে দেয়। তিনি বললেন ৪২ বছরের সততা তিনি ভাঙতে পারলেন না, তাই পালিয়ে আসেন। কিন্তু সেতুর কাছে আবার গেছিলেন কেন? টাকার চিন্তাটা তাকে ছাড়েনি। প্ল্যানটা তখনও মাথায় ঘুরছিল। তাই তিনি ঠিক করেন ট্যাক্সিটা না হয় পরে চুরি করা যাবে, আগে একবার জায়গাটা দেখে আসা যাক। তাই তিনি সেতু পরিদর্শন করতে যান। আর সেখানেই টর্চটা ফেলে আসেন। কিন্তু ওই যে বললেন ভয় পেয়ে পালিয়ে এসেছিলেন। হ্যাঁ, তিনি বললেন সেতুর ভেতরের অন্ধকার, ভাঙা কাঠ, নিচের খরস্রোতা নদী, হত্যার ব্যাপারটা কল্পনা করে তিনি ভয় পেয়ে যান। আর ঠিক তখনই তিনি নাকি অ্যালেক রের মুখ দেখতে পান। অ্যালেক রের মুখ সেতুতে? হ্যাঁ, ফ্যাকাশে মুখ, সবুজ চোখ, মোটা ফ্রেমের চশমা। মুখটা নাকি সেতুর মাঝখানে শূন্যে ভাসছিল, কোনো শরীর নেই, শুধু মুখটা। এই দৃশ্য দেখেই তার স্নায়ুর বাঁধ ভেঙে যায়। তিনি টর্চ ফেলে দৌড়ে পালান। এটা কি সত্যি নাকি তার মনের ভুল? সেটাই প্রশ্ন। ইয়েগার দাবি করলেন পরের দিন তিনি এতটাই মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন যে ক্লিন্টোনিয়া থেকে দূরে থাকতে চেয়েছিলেন। ঘটনার সময় তিনি অ্যাভালেনের দিকে হাঁটতে বেরিয়েছিলেন, সেতু থেকে অন্তত ৫ মাইল দূরে ছিলেন। ফিরে এসে রের নিখোঁজ হওয়ার খবর পান এবং ডিস্ট্রিক্ট অ্যাটর্নি হিসেবে তদন্ত শুরু করে বেইনকেই সন্দেহ করেন। তাহলে ভুয়ো ফোনটা ওটা কে করেছিল? ইয়েগার তো বলছেন তিনি করেননি। ইয়েগার জোর দিয়ে বললেন তিনি ওই ভুয়ো বার্তা পাঠাননি এবং প্রমাণ করতে পারবেন যে তিনি সকাল ১১টা পর্যন্ত ঘুমোচ্ছিলেন। তাহলে রহস্যটা আরও ঘনীভূত হলো। যদি ইয়েগার বা বেইন কেউ ভুয়ো বার্তা না পাঠান, তাহলে পাঠালো কে? বেইন বিড়বিড় করে বললেন তার মানে কেউ আমার অপরাধটা চুরি করেছে। আর ঠিক সেই মুহূর্তেই ঘরে ঢুকলেন তৃতীয় ব্যক্তি, সম্পাদক স্ট্র্যাং। স্ট্র্যাং তিনি কি বললেন? স্ট্র্যাং বললেন আমি বলতে পারি কে অপরাধী। সবাই চমকে উঠল। স্ট্র্যাং বললেন তিনি নিজে দোষী নন, কিন্তু পরোক্ষভাবে ঘটনার জন্য হয়তো তিনিই দায়ী। কিভাবে? আগের রাতে ক্লাব থেকে বেরিয়ে তার মনে হয়েছিল রেকে সাবধান করা দরকার। তাই তিনি ফোন করে অ্যালেক রেকে বেইনের পুরো প্ল্যানটা সবিস্তারে জানিয়ে দিয়েছিলেন সাবধান করার উদ্দেশ্যে। কিন্তু তার ফল হলো উল্টো। ঠিক তাই। অ্যালেক রে, সেই আপাত নিরীহ হিসাবি কৃপন ক্যাশিয়ার, নিজেই প্ল্যানটা শুনে লোভ সামলাতে পারলেন না। তিনি নিজেই বেইনের নিখুঁত অপরাধটা চুরি করে নিলেন। তার মানে
অ্যালেক রে বেঁচে আছেন? হ্যাঁ, স্ট্র্যাং জানালেন রে মারা যাননি। তাকে নিউ ইয়র্ক সিটিতে গ্রেফতার করা হয়েছে। জুয়ানিতা সেবালোজ নামে একটা জাহাজে চেপে তিনি ইউকাতান পালানোর তালে ছিলেন। স্ট্র্যাংয়ের পরামর্শেই পুলিশ সব বহির্গামী জাহাজে তল্লাশি চালাচ্ছিল। কিন্তু স্ট্র্যাং রেকে সন্দেহ করলেন কিভাবে? স্ট্র্যাং বললেন তিনি নিজেকে, বেইনকে আর ইয়েগারকে ব্যাট দেওয়ার পর সন্দেহ করার মতো একজনই ছিল অ্যালেক রে। রের ওই চালাক মুখটা নাকি তার কোনোদিনই পছন্দ ছিল না। কিন্তু রে ধরা পড়লেন কি করে? প্ল্যানটা তো নিখুঁত ছিল। ট্যাক্সি রক্তের দাগ, ছেঁড়া বোতাম। ওগুলো রে খুব চালাকির সাথে সাজিয়েছিল। রক্তের দাগ আসল ছিল, কিন্তু বোতামটা কোনো প্রমাণই নয়। আসল ক্লু হয়ে দাঁড়ালো ওই ভাঙা চশমাটা। চশমাটা ওটা তো রের বলেই শনাক্ত হয়েছিল। হ্যাঁ, কারণ রে খুব মোটা পাওয়ারের লেন্স পরতেন। অস্বাভাবিক পুরু লেন্স, সরু ব্রেজ, সস্তা ভারী ফ্রেম, এসব দেখেই বাল্ডউইন নামে এক অপটিশিয়ান ওটাকে রের বলে শনাক্ত করেন। কিন্তু স্ট্র্যাংয়ের হঠাৎ মনে পড়ে রের চোখের পাওয়ার তো গত কয়েক বছরে ক্রমশ খারাপ হচ্ছিল। তারপর স্ট্র্যাং তখন বাল্ডউইনকে অনুরোধ করেন ভাঙা লেন্সের পাওয়ারটা রের বর্তমান প্রেসক্রিপশনের সাথে মিলিয়ে দেখতে। আর তাতেই কেঁচো খুঁড়তে সাপ বেরিয়ে এলো। দেখা গেল সেতুতে পাওয়া ভাঙা চশমাটা রেরই, কিন্তু সেটা 4 বছর পুরনো প্রেসক্রিপশনের। তার মানে চরম কৃপণ অ্যালেক রে $3 লাখ বেশি টাকা হাতিয়ে পালানোর সময়েও তার নতুন দামি চশমাটা নষ্ট হওয়ার ভয়ে সেটা ভেঙে ফেলে যাননি। পয়সা বাঁচানোর জন্য একটা পুরনো, বাতিল, সস্তা চশমা ভেঙে ট্যাক্সিতে ফেলে গিয়েছিলেন। আর এই সামান্য কৃপণতাই তাকে ধরিয়ে দিল। অবিশ্বাস্য! এত বড় একটা অপরাধ ভেস্তে গেল একটা পুরনো চশমার জন্য। ঠিক তাই। বেইন হতবাক হয়ে শুধু বললেন, এত ছোট একটা জিনিস? স্ট্র্যাং তখন একটু ব্যঙ্গ করেই বেইনকে বললেন, দেখলেন তো মিস্টার এক্সপার্ট বিজনেসম্যান, আপনার নিখুঁত অপরাধের প্ল্যানেও কেমন ফুটো থেকে যায়। তারপর তিনি খবরটা ছাপতে চলে গেলেন। ইয়েগার তখন অনুতাপ করলেন, বললেন অপরাধ সত্যি সৎ লোকের খেলার জিনিস নয়। বেইনও মাথা নেড়ে সায় দিলেন। আর ইয়েগার এটাও বুঝলেন, আগের রাতে সেতুতে তিনি যে মুখটা শূন্যে ভাসতে দেখেছিলেন ওটা আসলে অ্যালেক রেরই মুখ ছিল। রে হয়তো অপরাধটা করার আগে নিজে জায়গাটা দেখতে এসেছিল। আর বেইনের শেষ কথাটা ছিল খুব গুরুত্বপূর্ণ। তিনি বললেন, জ্ঞানী মানুষ কেবল বোকারাই ভাবে তারা অপরাধ করে পার পেয়ে যেতে পারবে। এটা হয়তো তার নিজের উপলব্ধিও ছিল। সত্যি অসাধারণ একটা গল্প। নিখুঁত অপরাধের তত্ত্ব, মানুষের লোভ, ভয়, বিবেক আর শেষ পর্যন্ত একটা ছোট্ট ভুলের জন্য সব ভেস্তে যাওয়া। এটা আমাদের ভাবতে বাধ্য করে যে মানুষের মনস্তত্ত্ব আর ভাগ্য কতটা অদ্ভুতভাবে কাজ করে। একদম। আর এই যে একটা পুরনো চশমার ক্লু, এটা আমাদের এটাও মনে করিয়ে দেয় যে বাস্তবেও অনেক সময় খুব সামান্য সূত্র থেকেই বড় রহস্যের সমাধান হয়ে যায়। অপরাধীরা যতই চালাক হোক, কোথাও না কোথাও একটা ভুল তারা করেই ফেলে। আচ্ছা, এই গল্পটা শোনার পর মনে হয় না যে অপরাধ করার পরিকল্পনার চেয়েও সেটা সফলভাবে কার্যকর করা এবং তার থেকেও কঠিন হলেও কোনো প্রমাণ না রাখা? খুবই ভাবনার বিষয়। রিচার্ড কনেলের এই গল্পটা শুধু একটা রহস্য গল্প নয়, এটা মানুষের জটিল মানসিকতা আর নৈতিকতারও একটা দারুণ প্রতিচ্ছবি। আজকের মতো এখানেই শেষ করা যাক। গল্পটি ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। খুব শীঘ্রই আবার ফিরব নতুন একটি গল্প নিয়ে। আজ তাহলে আসি। ভালো থেকো।